শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরি মিল্কসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। ভালো আছেন নিশ্চয়ই সবাই। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি অর্চি। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। সারাদিন অনেক অনেক ভালো থাকুন। কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবে ভালো থাকাও ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনের যত্ন নিন। শুভ সকাল তোমাকে। শুভ সকাল, কেমন আছো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেকটা সময়ের পর তোমার সঙ্গে বসলাম। হ্যাঁ, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, এবং সবসময় তুমি অনেক হাসি খুশি থাকো এবং সবসময় বলো অনেক ভালো আছো, কিন্তু তোমার নিশ্চয়ই মন খারাপ হয় মাঝে মাঝে, নিশ্চয়ই বিষণ্ণতা যে কে বসে, তখন কি করো? আসলে আমি না সবসময় মন ভালো রাখার খুব চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে আগে নিজেকে ভালো থাকতে হবে, তবে আমি আমার আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবো। এবং ভীষণ মন খারাপ থাকলে আমি না কাউকে বুঝতে দেই না সহজে, কিন্তু নিজের জন্য যেটা করি, আমি খুব গান শুনতে পছন্দ করি। বা এমনটা হয় যে খুব মন খারাপ, সেদিন আমি কোথাও ঘুরতে চলে যাই একা একাই। এমনটাও হয় যে কখনো ফ্রেন্ডদের সাথে যাই, বা কখনো যদি কাউকে না পাই একা একাই ঘুরতে যাই। তুমি কি করো মন খারাপ হলে? চমৎকার বললে। তবে মাঝে মাঝে নিজের মধ্যে কথাগুলো না রেখে যদি খুব প্রিয় মানুষকে বা আমাদের পরিবারে আমাদের মাকে, যেটা ভীষণ রকমের আমাদের ভালোবাসার একটা জায়গা, সেখানেও যদি বলি, তাহলে কিন্তু মন অনেক হালকা হয়। সত্যি, এটা তো এবং খুবই বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, কোথাও ঘুরতে যাওয়া, এগুলো করতে ভালোবাসি। তবে আজকে আমরা ভীষণ রকম আনন্দিত, কারণ এমন একজন মানুষ আছেন, একজন মাইন্ড ট্রেনার আছেন, তার কাছ থেকে তার জীবনের গল্প শুনবো, এবং আমাদের নিশ্চয়ই মনের শক্তিটাও আমরা অনেক বেশি ফিরে পাবো। চলো, কে আছে আমরা একটু দেখে দিই। একদম। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি মাইন্ড ট্রেনার সাবিত রায়হান। চলুন না আমরা আমাদের আজকের অতিথিকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও কিন্তু খুব ভালো আছি, কারণ আপনার মতো একজন মানুষকে আমরা আজকে পেয়েছি। মাই প্লেজার। দিনটা শুরু হলো এভাবেই, ভীষণ ভালো লাগছে। কিন্তু আজকে একেবারে মনের কথা শুনবো, আপনার মাইন্ড ট্রেনার হয়ে ওঠার গল্প শুনবো। একেবারে শৈশব থেকে যেহেতু আমরা শুরু করি, আপনার জীবনকে আমরা আবিষ্কার করার চেষ্টা করব। মাইন্ড ট্রেনার এই কনসেপ্টটা একেবারেই অনেকের জন্য নতুন, আমাদেরও অনেক কিছু জানার আছে। এই নিয়ে একটু সংক্ষেপে একটু বলবেন যে মাইন্ড ট্রেনার বিষয়টা আসলে কি? জি অবশ্যই। মাইন্ড ট্রেনিংটা একটা প্র্যাকটিস। আমরা ফিজিক্যালি ফিট থাকার জন্য যেমন ডিফারেন্ট অ্যাক্টিভিটিসে বা ডিফারেন্ট প্র্যাকটিস আমরা করি, কেউ জিম করে, কেউ সাইক্লিং করে, কেউ হয়তো স্কেটিং করে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ফিজিক্যালি ফিট থাকি। মাইন্ড ট্রেনিং হচ্ছে এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস, প্র্যাকটিস, থট প্যাটার্ন, বিভিন্ন প্রসেস, স্ট্র্যাটেজি যা প্র্যাকটিস করলে মেন্টালি একজন ফিট থাকতে পারে। এই যে প্রসেসটা, এর যে শেখানোর পদ্ধতি, সেটা হচ্ছে মাইন্ড ট্রেনিং। বাহ। এবং ধাপে ধাপে আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরাও অনেক কিছু জানতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই। তবে যেহেতু আমরা আসলে ছোটবেলা থেকে একজনকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেই গল্পটা আসলে ছোটবেলা থেকে শুরু করতে চাই। এবং আমি যতটুকু জানি যে আপনার বেড়ে ওঠা ঢাকাতে, কিন্তু আপনার দাদা বাড়ি ভোলায়। দাদা বাড়ির আসলে কোন রকমের স্মৃতি বা কোন ধরনের স্মৃতি আপনার মনে আছে? আমি প্রথমবার দাদা বাড়ি গিয়েছি আমার টিনেজ লাইফে। আচ্ছা। তার মানে হচ্ছে প্রায় 14-15 বছর বয়সে, আই থিংক। এত বড় হয়ে? জি, আমি মূলত আমার নানা বাড়িতে আমার শৈশবটা কেটেছে গাজীপুরে। আচ্ছা। এবং টিনেজ লাইফে আমি প্রথম আমার দাদা বাড়িতে যাই আর কি। এন্ড শৈশবের বেশিরভাগ স্মৃতি আমার নানা বাড়িতে। সেখানকার কি কি স্মৃতি আপনার এখন খুব মনে পড়ে, মনে আছে? আপনি এখন হঠাৎ কোশ্চেন করতেই আমি দেখেন আমি বামে উপরে তাকালাম। এটাও একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যে মানুষ, আমরা বলি না চোখ যে মনের কথা বলে, তো চোখ বামে উপরে যাওয়ার অর্থ হচ্ছে পাস্টের কোনো পিকচার অ্যাক্সেস করতে চাচ্ছি আমি। তো আপনি যখনই বললেন, আমার পিকচার যেটা আসছে অল অফ আ সাডেন, সেটা হচ্ছে বর্ষাকালে আমি, আমার মামারা আমার সমবয়সী এবং গ্রামের কয়েকজন বন্ধু মিলে আমরা গাঙে, যেটা বলে যে পিছিল থাকে জায়গাটা, ওখানে পিছলা খেলা, দেন পানিতে ঝাঁপ দেওয়া। এখন মনে পড়ছে একটা গোল আম গাছ ছিল ওখানে, শেপটা উপরে হচ্ছে ডালপালাগুলো গোল একটা, তো ওখান থেকে আমরা ঝাঁপ দিতাম। তারপর টলার থাকতো ওখানে, টলারের ছাদ থেকে ঝাঁপ দিতাম। এগুলো মনে পড়লো।
হঠাৎ আপনার কোশ্চেনের পরে। সত্যি মানুষের মন কত অদ্ভুতভাবে আসলে কাজ করে। এই যে ঠিক এক মুহূর্তেই ছোটবেলার সেই স্মৃতিটা মনে পড়ে গেল। সবারই কিন্তু আমাদের এরকম কোনো না কোনো স্মৃতি আছে, বিশেষ কোনো মুহূর্তের কথা বললে আসলে ওই মুহূর্তটা চোখে ভাসে বা আমরা একটা চোখে পর্দার মতো দেখতে পাই। আপনার বেড়ে ওঠার কথা বলছিলাম যে আপনি ঢাকায় বড় হয়েছেন, সেই সময়টার কথা একটু জানতে চাই, আপনার পরিবারের কথা একটু শুনতে চাই। জি, যেটা বলছিলাম যে আমার শৈশবটা প্রথম 5-6 বছর পর্যন্ত আমি গাজীপুরে ছিলাম নানা বাড়িতে। ওখানে আমার নানা জান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, উনি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। ওনার প্রতিষ্ঠা করা একটা মাদ্রাসা, আমার প্রথম মক্তবে যাওয়া। আমি স্কুলে পড়িনি কখনো, আমার শুরুটা মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা বলা হয়। তো ওখানে শুরু বোধহয় 6 মাস বা 1 বছরের মতো হবে আমি প্রথম ওখানে পড়াশোনা করি। দেন আমি ঢাকায় চলে আসি বাবা মায়ের সাথে। মিরপুরে আমরা তখন থাকতাম। মিরপুরে একদম টিনেজ লাইফ পর্যন্ত আমার বেড়ে ওঠা মিরপুরে। ওখানেও আমি মাদ্রাসায় পড়তাম। এবং যদি বলি বেশিরভাগ স্মৃতি ছোটবেলার টিনেজ লাইফ পর্যন্ত মিরপুরে, কারণ এর আগের অংশটা যেটা বললাম তখন তো 5 বা 6 বছর পর্যন্ত খুব বেশি একটা স্মৃতি ওখানে মনে নেই। ছোটবেলার ম্যাক্সিমাম স্মৃতি আমার মিরপুর এরিয়াতে। কেমন ছিল সেই মিরপুর, তখনকার মিরপুর আর এখনকার মিরপুর? অনেক রকমের স্মৃতি তো অবশ্যই আছে। তখনকার মিরপুর আমরা যেটা মনে পড়ে মাদ্রাসায় আসর থেকে মাগরিব পর্যন্ত বেশি সুন্দর স্মৃতি, কারণ এই সময় খেলতাম। জি, এবং মাগরিবের সময় আমি এখনো প্রায় এটা বলি যে সূর্য ডোবার সময় আমার মনটা ভার হয়ে যায়। এটা একটা অ্যাঙ্করিং, মাইন্ডের ভাষায় অ্যাঙ্করিং বলে। নোঙর যেমন একটা জাহাজকে আটকে ধরে রাখে, তো বিভিন্ন স্মৃতি আমাদেরকে ওখানে আটকে রাখে। তো মাগরিবের সময় মন ভার হওয়ার রিজন আমি এখন খুঁজলে পাই যে সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট আমার হতো আসর থেকে মাগরিব পর্যন্ত, এবং সূর্য ঢলার সময় এই এক্সাইটিং মোমেন্টটা শেষ হতো। মনে হতো যে আবার পড়াশোনা শুরু হবে এখন, আগামীকাল আসর পর্যন্ত। জি, বিষয়টা আসলে এভাবে কখনো চিন্তা করিনি, এবং আমি জানি আজকে এরকম আরো অনেক কিছু আপনার থেকে জানতে পারবো এবং আপনার জীবনের গল্প শুনতে পারবো। তবে আপনার সম্পর্কে আরো কিছু তথ্য আমরা দর্শকদেরকে জানিয়ে আসতে চাই, প্লিজ। প্রিয় দর্শক, মানসিক চাপ সামলে যেসব ক্রিকেটার এগিয়ে যেতে পারে তারাই মূলত সফল খেলোয়াড়। যুব দলের মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের ট্রেনিংয়ে রীতিমতো বদলে গেছেন তাসকিন আহমেদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান সহ বেশ কয়েকজন ক্রিকেটার। প্রায় হারিয়ে গিয়ে দুর্দান্তভাবে ফিরে আসা তাসকিন আহমেদ অনেকদিন ধরেই সাবিত রায়হানের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। সাবিত রায়হান ডক্টর ডেভিড জন লিঙ্কনের কাছে দীর্ঘদিন প্রশিক্ষণ গ্রহণের পরে নিজেই প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন। প্রতিষ্ঠা করেন সাবিত ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান। বর্তমানে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট পর্যায়ে মাইন্ড ট্রেনার হিসেবে কাজ করে থাকেন। এই বিষয়ে জীবন সফলতার জন্য মনের শক্তি নামে তারও একটি বইও প্রকাশ পেয়েছে। প্রাণের কাবা তার প্রকাশিত দ্বিতীয় বই। প্রিয় দর্শক, আবারও ফিরে যাচ্ছি গল্পে, এবং যে গল্পে ছিলাম আপনি ছোটবেলার কথা, অনেক স্মৃতি আজকে হয়তো মনে পড়বে, সেগুলো আমরা তো শুনবো। কিন্তু একটু যদি জানতে চাই, আপনি আসলে ছোটবেলায় কেমন প্রকৃতির ছিলেন? খুব কি চঞ্চল ছিলেন নাকি শান্ত প্রকৃতির ছিলেন আপনি? আমি খুব চঞ্চল ছিলাম না, তবে খুব অ্যাক্টিভ ছিলাম। চঞ্চল বলতে যে খুব দুষ্টুমি করা, ভাঙচুর করা এই টাইপের ছিলাম না। তবে সবসময় কিছু না কিছু করতাম, হয়তো লিখতে চাইতাম, নয়তো আর্ট করতাম, অথবা কিছু তৈরি করার জন্য চেষ্টা করতাম। কোনো গাড়ি ভেঙে খুলে সেটার ভেতরে কি আছে দেখার ট্রাই করতাম। এরকম ছিলাম, খুব চঞ্চল না, তবে অ্যাক্টিভ ছিলাম, এটা আমার মনে পড়ে। আচ্ছা, ছোটবেলায় তো আপনার অনেক গল্প আছে, এবং সেই গল্পটাই শুনতে চাই, যে গল্পটি বা যে ফোবিয়াটি আপনাকে আজকে মাইন্ড ট্রেনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভীষণ দরকার এটা আমাদের সবার জানা। জি, আমার মূলত দুটো ফোবিয়া অনেক এক্সট্রিম ছিল। একটা আমি ছোটবেলা থেকেই এক্সপিরিয়েন্স করছিলাম, বুঝতে পারছিলাম যে এটা আমার প্রবলেম। আরেকটা আমি অনেক পরে গিয়ে ধরতে পারি। প্রথম যেটা, এটা হচ্ছে আমার সোশ্যাল ফোবিয়া ছিল। আমি কারো সামনে গিয়ে কথা বলতে পারতাম না, নিজেকে এক্সপ্রেস করতে পারতাম না। ইভেন এত এক্সট্রিম ছিল যে মেহমান আসলে সামনে যেতে চাইতাম না, লুকিয়ে থাকতে চাইতাম, যে ওখানে গেলেই হয়তো জিজ্ঞেস করবে কি পড়ি, কি করি, অ্যান্সার দিতে হবে। সো এটা আমার কাছে ভীতির কারণ ছিল। আর এরপরে যে একটা ফোবিয়া, পরবর্তীতে আমি টের পাই যে আমার হাইট ফোবিয়া ছিল। আমি নিচের দিকে তাকালে ভয় পেতাম, লাইক
2-3 তলা হাইট থেকেও নিচে আমি রেলিং ধরেও নিচে তাকাতে চাইতাম না। এটা আমি তখন টের পাইনি। এটা যে একটা মেন্টাল সাফারিং হতে পারে, ফোবিয়া হতে পারে, এটা আমি জানতাম না। পরবর্তীতে দেখলাম যে ইটস গেটিং এক্সট্রিম, যে আমার লাইক একটু যদি বলি যে আমার পিছনে এখানে গ্লাস আছে, তো বাইরে দেখতে পাচ্ছি, যদি আমি তাকাই আমার কাছে আগের সিচুয়েশনে থাকলে আমি তাকাবো না, আমি এখান থেকে দূরে বসতে চাইবো, হয়তো বা আপনার ওই পাশে গিয়ে বসতে চাইবো, এই লেভেলের এটাকে ফোবিয়া বলে। আমরা যদি একটু সংক্ষেপে বুঝি যে ফোবিয়া আর ফিয়ারের তফাৎ কি। ফিয়ার হচ্ছে যৌক্তিক, ধরুন আমি উপর থেকে নিচে তাকাবো, এখানে রেলিং নাই, আমার কেয়ারফুল থাকতে হবে, আমার ভয় লাগবে পড়ে যাওয়ার, এটা যৌক্তিক এবং এটা থাকা খুব জরুরি, নয়তো যে কেউ পড়ে যাবে। আগুন ধরলে আমার হাত পুড়বে, এটা ভয় পাওয়াটা জরুরি, নয়তো আমি ধরে ফেলবো। কেমন সাপ আমি ধরতে চাইবো না, এই ভয়টা থাকা জরুরি। কিন্তু ফোবিয়া হচ্ছে, ধরুন পিছনে মাছরাঙার ছবি না থেকে যদি সাপের ছবি থাকতো, এটা দেখেই যদি আমি ভয় পেতাম যে এখানে ছবি আছে, এই রুমে আসা যাবে না, তার মানে এটা ফোবিয়া, এটা ফিয়ার না। এখন আমার পিছনে গ্লাসটা অনেক দূরে, আমি সেফ, এখানে বসে আছি, এখানে বসেও যদি ভয় পাই তাহলে এটা ফোবিয়া। তো এই দুইটা আমার ফোবিয়া খুব ছিল। এবং যেটা সোশ্যাল ফোবিয়া, এটা কাটাতে গিয়েই আমার বিভিন্ন প্র্যাকটিস, খোঁজা, শেখা, নিজে অনুশীলন করার চেষ্টা করা, এবং সেখানে দেখলাম যে বেশ কিছু প্রসেস আমি শিখতে পারি যে যেগুলো অন্যকে শেয়ার করার পরে দেখলাম অনেকেরই উপকার হয়। দেন কখন আই ফেল ইন লাভ উইথ দিস প্রফেশন, আই ডোন্ট নো, বাস আস্তে আস্তে ফিল হলো যে এটা একটা গ্রেট জব টু হেল্প সামওয়ান এলস হু ইজ সাফারিং মেন্টালি। ফিয়ার এবং ফোবিয়ার মধ্যে একটা পার্থক্য আছে। ফিয়ার মানে ভয়, এটা কি কখনো ফোবিয়াতে রূপান্তরিত হতে পারে? ফোবিয়া এক মোমেন্টে তৈরি হয়, এক মোমেন্টে এটা ভাঙা সম্ভব। ফিয়ারটা তো বললাম যে এটা যৌক্তিক, এটা থাকা উচিত। ফোবিয়া কিভাবে হয়, ধরুন কারো গাড়িতে উঠতে এখন সে ফোবিক ফিল করে, সেটা কিভাবে তৈরি হলো, সে তার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখেছে, ওই যে মোমেন্ট যখন তার সাবকনশাসে ট্রিগার করেছে যে গাড়িতে ওঠা খুব রিস্কি, কারণ এটা অ্যাক্সিডেন্ট করে, এইভাবে মানুষ মারা যায়, এরপর থেকে সে ভয় পেতে শুরু করে। কেউ বাইক রাইড করতে ভয় পায় কারণ সে চোখের সামনে কিছু দেখেছে, ওই মোমেন্টে তার ফোবিয়া তৈরি হয়। কেউ হয়তো হাইট ফোবিয়া, যার নিচের দিকে তাকাতে ভয়, তারও এই ফোবিয়াটা কখনো তৈরি হয়েছে কিভাবে, সে অবচেতন মনে কিছু করছিল, হঠাৎ করে সে দেখলো যে পাশে সে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে, তার মনে হলো যে এই আমি পড়ে গেলাম, তখন বডি শক্ত হয়ে গেছে, তার কাছে একটা বডিতে শিহরণ আসছে বা সে শকড হয়েছে, ওই মোমেন্টটাতে তার হাইট ফোবিয়া হয়ে যায়। ধরুন ডার্ক ফোবিয়া, হঠাৎ করে ঘুম থেকে সে স্বপ্নেও দেখছে যে ডেড ইন দ্য গ্রেভ, ভয়ঙ্কর কিছু দেখছে, হঠাৎ করে ঘুম ভেঙে দেখে যে রুম অন্ধকার, সাফোকেটেড লাগছে, ওই মোমেন্টে তার ফোবিয়াটা ক্রিয়েট হয়। তো এটা যেমন এক মোমেন্টে তৈরি হয়, এটার প্রসেস আছে, ওই একটা মোমেন্ট ক্রিয়েট করা, যে ওই মোমেন্ট থেকে বের করে আনা। অর্থাৎ ব্যাপারটা এমন যে ভয়ের মুখোমুখি হওয়া, অর্থাৎ যে বিষয়টি আমাদের ভয় লাগছে তার মুখোমুখি বা সেটাকে যদি আমরা ফেস করি তাহলে ভয়টা কেটে যাবে। ব্যাপারটা কেমন? ফেস করলেই কেটে যাবে এমন না, ফেস করলে বাড়তেও পারে। যেমন যাদের সোশ্যাল ফোবিয়া আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, প্রত্যেকটা ফোবিয়া বাড়তে পারে যদি ভুলভাবে সে ফেস করে। যেমন ধরুন আমার সোশ্যাল ফোবিয়া ছিল, তো আমাকে যদি জোর করা হতো সবার সামনে নিয়ে আসার জন্য, তাহলে আমার ফোবিয়া বাড়তে থাকতো, কারণ আমার রেফারেন্স কি অ্যাড হতো আমার সাথে, যে আমি আগেও ভয় পেতাম, এখন তো আরও বেশি ভয় পাচ্ছি। আগে ভয় পেতাম যে আমি সবার সামনে কথা বলতে মামলিং করব, বলতে পারবো না, তো আজকে দেখলাম তো ঠিকই আমি মামলিং করলাম, বলতে পারলাম না, তো আমার কিন্তু আবার নেগেটিভ রেফারেন্সই অ্যাড হলো। দ্যাট মিনস আমার ফোবিয়া বাড়ার জন্য এখন আরও রিইনফোর্সড হলো। তো ফেস করার যে পদ্ধতি, যে এটাকে রিইনফোর্সমেন্ট বলে, যে ছোট্ট একটা অংশ ফেস করা, দেন নিজেকে রিওয়ার্ড দেয়া, যে আজকে তো একটু উন্নতি হয়েছে, ভালো করলাম। যতখানি ভালো সে করতে পারবে এতখানি ফেস করবে, পরের দিন সে আবার আরেকটু ফেস করবে, নিজেকে রিইনফোর্স করবে, এইভাবে তার
পজিটিভ রেফারেন্স এবার জমতে থাকবে। এটা একটা পদ্ধতি। ফোবিয়া ভাঙার বিভিন্ন পদ্ধতি আছে। তো ফোবিয়াকে ফেস করতে হয়, তবে পদ্ধতি অনুযায়ী, মানে ঠিকঠাক ভাবে যেভাবে গেলে ভালো হবে। আচ্ছা, দেখা যায় কি আমাদের স্মৃতির মধ্যে অনেক ইতিবাচক ঘটনা ঘটে, আবার এর মধ্যে দু একটা নেতিবাচক বিষয় রয়েছে। আমরা নেতিবাচক গুলোই কেন বারবার বেশি মনে করি? ইতিবাচক অনেক ঘটনা তো জীবনে রয়েছে। আমাদের থট প্রসেসটা মেইনলি ডিফল্ট সিস্টেমে নেগেটিভ। আপনি যদি একটা এক্সাম্পল এভাবে চিন্তা করেন যে আপনার পকেটে 1000 টাকার একটা নোট আছে, এটা নিয়ে আপনি এখনই যদি বাইরে 10টা দোকানে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই ভাঙতি আছে, বেশিরভাগ অ্যান্সার আমরা কি পাবো? ইয়েস পাবো না নো পাবো? মানে আমি কোশ্চেন করছি। ধরুন আপনি 1000 টাকার একটা নোট নিয়ে ভাঙতির জন্য খুঁজছেন, তো বেশিরভাগ অ্যান্সার আমরা কি পাই? ইয়েস না নো? ইটস মাই কোশ্চেন টু ইউ। বেশিরভাগ দেখা যায় কি আমরা নো পাচ্ছি, আমরা নেতিবাচক একটা ব্যাপার কাজ করে আমাদের অনেক বেশি। তো আমাদের ডিফল্ট সিস্টেমে নেগেটিভটা অ্যাট্রাক্ট করে বেশি। জি, আপনি ধরুন টিভি চ্যানেলগুলোতেও দেখেন আনইউজুয়াল নিউজ যেটা হয়, যেটা একটু নেগেটিভ, কিছু একটা ঘটে গেছে, এইটা বেশি ছড়ায়। মানুষ নেগেটিভটাতে কানেক্টেড হয় বেশি তাড়াতাড়ি, ওটা নিয়ে আলোচনায় আসে। ইভেন আপনি যদি আপনার থটকে ছেড়ে রাখেন, যে আপনার থটটাকে ছেড়ে রাখলেন, নিজে ওটাকে নিয়ে প্র্যাকটিস করছেন না, সেভ করার জন্যে নিজে সচেতন থাকছেন না, এভাবে যদি হয়, তাহলে এই থটটা নেগেটিভ কোশ্চেন করতে থাকবে। একটা কোশ্চেন আরেকটা কোশ্চেনকে ফলো করবে। এইভাবে করতে করতে সে ওভার থিঙ্কিং ক্রিয়েট করবে। কি ধরনের কোশ্চেন আমরা সবাই রিলেট করতে পারবো, যে যদি এই ঘটে যায়, যদি আমি এটা করতে যাই আর ফেস করতে গিয়ে আমি প্রবলেমে পড়ি, যদি বিজনেসে ইনভেস্ট করে ধরা খেয়ে যাই, যদি এখানে ইন্টারভিউ দিয়ে যদি আমি সিলেক্টেড না হই, সবাই জেনে যায় যে আমার হচ্ছে না, পরীক্ষায় যদি আমার খারাপ হয় তাহলে কি হবে, আমার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে ফ্যামিলি আমাকে কিভাবে এটার উপর রিয়েক্ট করবে, আমার বন্ধুরা কি ভাববে, সবাই আমার ব্যাপারে কি চিন্তা করবে। এই যে নেগেটিভ কোশ্চেনগুলো, এটা আমাদের ডিফল্ট সিস্টেমেই আসলে নেগেটিভ। যেমন একটা মাঠে আপনি যদি বাগান তৈরি করতে চান তাহলে কাজ করতে হবে, কিন্তু ছেড়ে রাখলে এমনিতে আগাছা জন্মাবে। তো আমাদের মাইন্ড একটা উর্বর মাঠের মতো, ছেড়ে রাখলে আগাছা, নেগেটিভ থটস, আর যদি প্র্যাকটিস করি তাহলে ভালো ভালো থটস তৈরি হবে। এবং এই যে আপনি বলছিলেন গল্পে গল্পে যে ছোটবেলায় আপনি আসলে পড়ালেখা করেছেন, কওমি মাদ্রাসায় পড়ালেখা শেষ করেছেন, সেই সময়টা আসলে আপনার কি ভাবনা ছিল? নিশ্চয়ই কোনো একটা স্বপ্ন দেখতেন, বড় হয়ে সেই স্বপ্নের পথেই আপনি এগোতে চেয়েছিলেন। ওই মুহূর্তে আসলে আপনি কি ভাবতেন? আমি আসলে কন্ট্রিবিউশনটা সামহাও আমার মাইন্ডে সবসময় ছিল ছোটবেলা থেকে, যে সামহাও আমি বিগ স্কেলে কন্ট্রিবিউট করতে চাই। তো এটার একটা এক্সাম্পল এখন যদি দেই, যে সাবিত ইন্টারন্যাশনাল যখন আমি শুরু করি তখন তো একটা গ্যারেজে বসে শুরু করেছি, কিন্তু নাম সেদিন থেকে সাবিত ইন্টারন্যাশনাল কিভাবে হলো? দ্যাট মিনস আগে থেকেই চিন্তা ছিল যে এটাকে আমি ইন্টারন্যাশনাল করবো, অ্যান্ড এটাকে অনেক ছড়াতে চাই। এই থটটা আমার ছোটবেলা থেকে সামহাও ছিল, যে পৃথিবীতে অনেক মানুষ, আমি এই দুনিয়াতে আসছি গেস্টের মতো, সবাই আমাকে টেক কেয়ার করেছে, কিন্তু যখন আমি বড় হব, লাইক আমার হাত পা বড় হবে, আমার বয়স হবে, তখন আমি গেস্টের মতো না থেকে হোস্ট হতে চাই, আমি যেন অন্যকে হেল্প করতে পারি। তো বিভিন্নভাবে আমি ভাবলাম যে আমি যদি একজন স্কলার হই, তাহলে অনেক স্কলার আছেন, অনেক যোগ্য স্কলার আছেন। যদি আমি শিক্ষক হই, আমার নিজেরই অনেক যোগ্য শিক্ষক আছেন, বা আমাদের চতুর্দিকে অনেক শিক্ষক আছেন। তো আমি এমন কিছু খুঁজে বেড়াচ্ছিলাম যেটাতে মানুষকে উপকারও করতে পারবো, কন্ট্রিবিউশনও হবে, আমার প্যাশন প্রফেশন একসাথে হবে, এবং এর সাথে সাথে অনেক মানুষকে আমি হেল্প করতে পারবো। দেন সব ক্যালকুলেশনে দেখলাম যে আমার রেজাল্ট আসলো যে মাইন্ড ট্রেনিং, যেটা আমি নিজের জন্য শিখতে গিয়ে উপকার পেয়েছি, ওয়াই নট আই শেয়ার ইট টু আদার্স। তো এইভাবে আসলে হুট করে আসে না, অনেক ক্যালকুলেশনের পরে আসা, যে এটা করলে জীবনে অনেক মানুষের উপকার করতে পারবো, অ্যান্ড কন্ট্রিবিউশন ইজ দ্য আলটিমেট ফুলফিলমেন্ট। এই অর্ধযুগেরও বেশি সময় ধরে মোর দেন 1000 পিপল এমন হয়েছে যারা সুইসাইডাল ছিলেন, এখন লাইফে ভালো করছেন। সো একটা জীবন বেঁচে যাওয়া, এরপরে তো সাকসেস খোঁজার কিছু নাই। লাইক যখন দেখি যে এই মানুষটা সামনে হাঁটছে, কাজ করছে, তখন যে ফুলফিলমেন্ট আসে, মনে হয় যে আমি সার্থক, আলহামদুলিল্লাহ।
মাইন্ড ট্রেনার যে মানে হওয়ার যে প্রসেসটা, এই বিষয়ে গল্পগুলো আসলে জানতে চাই। যেমন হচ্ছে আপনি নিশ্চয়ই ট্রেনিং নিয়েছেন, শুরুটা কেমন ছিল? শুরুটা ছিল, আমি শুরু থেকে আসলে আমি খুব প্রসেস ফলো করি সব সময়। এটা মানুষের 4টা টাইপ হয়। কেউ হচ্ছে অ্যাকশন মাইন্ডেড, কেউ পিপল মাইন্ডেড, আইডিয়া মাইন্ডেড, আর প্রসেস মাইন্ডেড। আচ্ছা। তো আমি মেইনলি আমি অ্যাকশন মাইন্ডেড, অনেক বেশি। ওই যে বললাম যে ছোটবেলা থেকে অ্যাক্টিভ থাকতাম, এটা কিন্তু মানুষের প্যাটার্ন, মানে নিজে নিজে হওয়া যায়, আবার কেউ কেউ এমনিতেই থাকে এরকম। তো আমি মেইনলি অ্যাকশন মাইন্ডেড আর হচ্ছে প্রসেস মাইন্ডেড। আচ্ছা। অ্যাকশন পছন্দ করি আর প্রসেস পছন্দ করি। তো যেটা হচ্ছে আমি শুরু থেকেই প্রসেস খুঁজে বেড়াচ্ছিলাম, যে যেহেতু আমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি যদি মাইন্ড ট্রেনিংকে আমি প্রফেশনালি করতে চাই, সো আমার এই কাজটা ভালো করে শিখতে হবে, আমার জানতে হবে। ইটস নট লাইক আই এম আ মোটিভেশনাল স্পিকার। আই ডিডন্ট ওয়ান্ট টু বিকাম আ মোটিভেশনাল স্পিকার। আমি মোটিভেশন চাইনি, আমি একটা মানুষকে কোনো একটা কষ্ট থেকে বের হতে পারে সেই প্রসেস যেন আমি শেখাতে পারি, এইটা চাচ্ছিলাম। তো দেশে আমি মানে আমাদের দেশি কোনো ট্রেনারের কাছে আমি কখনো ট্রেনিং করিনি। আমি শুরু থেকে আমার একটা বাইক ছিল, বাইকটা বিক্রি করে আমি প্রথম ইন্ডিয়াতে গিয়েছিলাম ট্রেনিং করতে। তো আমি ট্রেনিং করে আসতাম, আসার পরে কিছু কাজ করতাম, আবার কিছু টাকা অর্জন হলে সেটা নিয়ে আবার যেতাম বাইরে। এইভাবে বেশ অনেকগুলো ট্রেনিং করা। মেইনলি ডক্টর ডেভিড জন লিঙ্কন স্যার, ওনার কাছে আমি শিখেছি। উনি মারা গেছেন, 81 বছর বয়সে উনি মারা গেছেন। তো উনি ইংল্যান্ডের, উনি একজন সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট অ্যান্ড এনএলপি প্র্যাকটিশনার ছিলেন। তো উনি যখন দিল্লি, মুম্বাই অ্যান্ড গোয়া, এই 3 জায়গায় যখন যেখানে ওনার ট্রেনিং থাকতো, আমি আগে থেকে খোঁজ রাখতাম, চলে যেতাম। এবং ওনার কাছে বেশি শেখার রিজন হচ্ছে উনি অনেক প্রবীণ ছিলেন, এবং ওনার মেন্টালিটিতে আমি যেটা দেখেছি যে দিয়ে যাওয়ার যে প্রবণতাটা থাকে, যে আমি তো শেষ, আমার বয়স হয়ে গেছে, আমি চলে যাব, এখন দিয়ে যাই। তো এইটা হচ্ছে আমাকে টানতো অনেক, যে জি, ওনার কাছ থেকে নেয়ার সুযোগটা অনেক বেশি ছিল। উনি ধরে রাখতেন না, সব বিলিয়ে দিতেন যা উনি জানতেন। তো এই জন্যে ওনার কাছে ট্রেনিংয়ে অ্যান্ড ইন পার্সন অলসো, যখন উনি ট্রাভেল করতেন, আমি রিকোয়েস্ট করে ওনার সাথে ট্রাভেল করতাম। বলতাম যে কোনো হেল্প, কোনো খেদমত, যেটা লাইক যদি আই ক্যান সার্ভ ইউ, এভাবে বললে। তো যেহেতু বয়স্ক ছিলেন, অনেক কিছুতে আমি হেল্প করতে পারতাম, তো ওনার সাথে ট্রাভেল করতাম। আচ্ছা। এই সময় বেশি ডেপথে কোশ্চেন করার সুযোগ হতো, যে এইটা কিভাবে হয়, ওইটা কি হয়, এই সুযোগটা আমি পেতাম। এটা কোন বছরের কথা বলছেন? এটা 2016-এ, 16, 17, 18 এই সময়টাতে আমার ট্রাভেল করতেন বলছিলেন। কোথায় ট্রাভেল করতেন? এটা কি লন্ডনে? জি না, ইন্ডিয়াতে। তখন তো আমার লন্ডন যাওয়া হয়নি, তখন আপনি ভারতে ট্রেনিং নিচ্ছেন বিভিন্ন জায়গায়। জি। তাকে এত কাছ থেকে আপনি দেখেছেন, আসলে তাকে কেমন দেখেছেন, বা তার থেকে আপনি কোন কোন বিষয়গুলো নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করেছেন? দেখুন, অ্যাজ এ পার্সন, ওনার পার্সোনাল প্র্যাকটিস যেটা ছিল, ওনার লাইফস্টাইল, ওখান থেকে আমি কিছু নিতাম না ইচ্ছে করে, কারণ আমার কোর ভ্যালিউ আর ওনার কোর ভ্যালিউ আলাদা। তো ওখানে আমি খুব কেয়ারফুল থাকতাম যে ওনার লাইফস্টাইল থেকে যেন আমি কিছু না নিই। কিন্তু ওনার যে জ্ঞান ছিল, এখান থেকে একদম কমপ্লিটলি যা কিছু নেওয়া যেত। কারণ আমার থট ছিল যে আমি প্রফেশনালি যদি এই কাজ করতে চাই, তাহলে ওয়ার্ল্ডের সেরা হতে হবে। আমি কাজ জানতে হবে, একটা মানুষ প্রবলেম ফেস করছে, সেখানে আমার সলিউশন দিতে জানতে হবে। ইটস নট লাইক সার্টিফিকেশন, যেহেতু মাইন্ড ট্রেনিংটা কোনো দেশেই, মাইন্ড ট্রেনিং যদি বলি, সাইকিয়াট্রিস্ট হওয়া বা সাইকোলজিস্ট হওয়ার যে প্রসেস আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্স হয়, মাইন্ড ট্রেনিং এর কোর্স আমরা ওয়ার্ল্ডের কোথাও পাই না। তো এটা প্রাইভেট কোম্পানি থেকে হয়। সো আমার কখনোই ওই সার্টিফিকেশনটা অত ভ্যালিউ রাখবে না, এটা আমি জানতাম।
তো আমি সবসময় ফোকাস থাকতাম যে আমার কাজ জানতে হবে। আমার গল্প শুনতে শুনতে ছোটবেলার আরেকটি কথা মনে পড়লো, যেটা আপনি যখন ফোবিয়ার কথা বলছিলেন, যে এই যে মাইন্ড ট্রেনার হিসেবে আজ আপনি কাজ করছেন, এর পেছনের আসলে গল্পগুলো কিন্তু ছোট ছোট করে জমতে থাকে। অনেক কিছু জমেই আজ আপনি মাইন্ড ট্রেনার হিসেবে কাজ করেছেন, আত্মবিশ্বাসী হয়েছেন এবং মানুষের জন্য কাজ করছেন, মানুষের মনকে সঠিক পথে পরিচালনা করার জন্য কাজ করছেন। আপনি ছোটবেলায় ফোবিয়ার সাথে বেশ বুলিংয়ের শিকারও হয়েছিলেন এবং আমি জানি এই ঘটনাটা আসলে আমাদের অনেকের জীবনের সাথেই অনেকভাবে মিলে যায়। সেই ঘটনাটা আমি একটু জানতে চাই, আপনার মুখেই শুনতে চাই। জি, আমার স্কিন কালার একটু কালো, তো এতে বেশ কিছু স্মৃতি মনে পড়ে। দেখেন আমি এখনো কিন্তু একটু থেমে থেমে গেলাম, কারণ হচ্ছে ওই যে স্মৃতি নস্টালজিক হয়ে মনে যাচ্ছে। মনে পড়ে যে অনেকেই এটা নিয়ে বুলি করতো, বিভিন্ন ওয়ার্ড ইউজ করতো যেটা অনেক কষ্ট দিত। তো এগুলো আমার মধ্যে সবসময় একটা হীনমন্যতার অনুভূতি তৈরি করতো, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম। আমার ফিল হতো যে মেবি আই ডোন্ট লুক গুড। তো এই ফিলগুলো থেকে অফকোর্স একটা ডিপ্রেসিভ ফিলিং তৈরি হলো। তো তখন থেকে আমি আসলে, আমার মনে পড়ে না যে এটা নিয়ে আমি কারো কাছে কিছু শেয়ার করেছি, বলেছি, এমন করিনি। কিভাবে যেন আমি নিজে নিজে এটার কোনো প্রসেস খুঁজছিলাম যে কিভাবে বের হওয়া যায়। তো আমি তখন এই কালো শব্দটার সাথে ভালো কি আছে সেটা খুঁজে বের করতে চাইলাম। তো দেখলাম যে আমার খুব পছন্দের, খুব প্রাণ যেখানে খুব টানে, প্রাণের কাবা ঘরের গিলাফ কালো, এবং এটা খুবই আমাদের প্রত্যেক মুসলমানের খুব আকর্ষণের একটা জায়গা। দেন আমি ভাবলাম যে হাজরে আসওয়াদ, যেটার প্রতি আমাদের আরো বেশি আকর্ষণ আছে, যে হাজরে আসওয়াদকে আমরা চুমু খেতে চাই, তো সেটাও কালো। হাজরে আসওয়াদ, আসওয়াদ শব্দের অর্থই কালো, মানে বেশি কালো যেটা, ওটাকে আসওয়াদ বলে। তো দেখলাম যে এটা আরেকটা ভালো লাগার জায়গা। দেন ভাবলাম যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আমরা চিনি, উনি মুয়াজ্জিন ছিলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। তো ওনার গায়ের রং অনেক বেশি কালো ছিল, তো ওনাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। তারপর আমার মা সবসময় বলতেন যে তুমি কালোতেই সুন্দর। আমার আমার নানি ওনার ভাষায় এইভাবে বলতেন যে তুই কালা, তুই হবি জগতের মালা, এরকম বলতেন। তো এগুলো আমাকে ইন্সপায়ার করতো। দেন আমি ভাবলাম যে আসলে এইটাকে উইকনেস হিসেবে দেখানো হয় আমার, যেখানে আমার কিছু করারই নেই। আমার মনে পড়ে যে আমার নানি আমাকে খুব গোসল দেওয়ার সময় খুব ঘষা মাজা করতেন। তো আমি নানিকে বলতাম যে আপনি আমাকে মানে সাদা বানাতে পারবেন না। সো এই বৃথা চেষ্টা ছিল। তো যেটা হচ্ছে যে আমি ভাবলাম যে যদি আমি অ্যাকসেপ্ট করে নেই যে এইটাই আমি ভালোবাসি, আই লাভ ব্ল্যাক, এটা যদি আমি মনকে বোঝাতে পারি, দেন এই আমার উইকনেস যেটা ফিল, এটা আমার ইউনিকনেস হবে। তো পরে আমি যেটা করলাম যে কালো জিনিস বেশি ব্যবহার করতে শুরু করলাম, যেমন জুতা, পাঞ্জাবি। আমি সবসময় কালো পাঞ্জাবি পরি। আজকে বিশেষ কারণে আমাকে বলা হয়েছে, তাই আমি চেঞ্জ করে আসছি। সবাই জানে যে আমি কালো পরি সবসময়, বেশি পরা হয়। আর সুন্নত সাদা পরা, আমি সাদাও পরি। আপনার কম্বিনেশনটা অনেক সুন্দর, দুটোই আছে, সাদা এবং কালো। অর্চিরও তাই, কিন্তু হ্যাঁ একটু তো মিল আছে, সাদা। আর আমার মাথায় যে টুপিটা সাদা, এটা আমার মায়ের হাতে বানানো। আমি 2013 থেকে মায়ের হাতে বানানো টুপি পরি সবসময়। আমার 4-5টা টুপি আছে যেগুলো মা বানিয়েছেন, এগুলোই সবসময় পরি, বাইরের অন্য কোনো টুপি কখনোই পরা হয় না। তো কালো আর মাথার টুপি সাদা। তারপর আমার 2টা বই, যেটা একটা হচ্ছে মনের শক্তি আর একটা প্রাণের কাবা, দুইটারই প্রচ্ছদ কালো। আমার গাড়ি কালো, আমার সাবিত ইন্টারন্যাশনালের লোগোর ব্যাকগ্রাউন্ড কালো। তারপর হচ্ছে আমাদের ব্র্যান্ডিং কালার কালো, যে কোনো পোস্ট, যে কোনো কিছু আমরা তৈরি করলে ব্ল্যাক মাস্ট ওখানে থাকবে। কি অসাধারণ। তো এইটাকে আমি এই জন্য এমন করেছি যে ওই বলি, কেউ যদি কালো নিয়ে কিছু বলে আমার যেন ভালো ফিল হয়, যে হ্যাঁ আমি তো তাই, আমার তো সেটাকে শক্তি বানিয়ে নিয়েছেন। আচ্ছা, এই যে আপনি বুলিং এর শিকার হলেন এবং শিকার হওয়ার পরে আপনি মনকে বোঝালেন
এবং এমন কিছু একটা খুঁজে নিলেন যে কাবা ঘরের রংটি কালো, এই যে ইতিবাচকতা, এই যে ইতিবাচক শক্তি, এই যে চেতনা, এটা কিভাবে আসলে আপনার মধ্যে আসলো? বই পড়তেন বলে? আমি বলবো যে এটা আমার উপরে আল্লাহ তাআলার দয়া, কারণ এই সময়টাতে যে শেয়ার করতে পারে না, যেমন আমি যেহেতু বলছি আগে থেকে যে আমার সোশ্যাল ফোবিয়া ছিল, দ্যাট মিনস আমি এক্সট্রোভার্ট ছিলাম না, ইন্ট্রোভার্ট ছিলাম। এবং ইন্ট্রোভার্টরা যখন বুলিড হয় তাদের কিন্তু সুইসাইডাল থট আসে। ইন্ট্রোভার্টরা যখন বুলিড হয় তখন তাদের ওই ওই পরিবেশে আর যাওয়ার শক্তি তারা জোগাতে পারে না, তারা আস্তে আস্তে পিছিয়ে যায়, হারিয়ে যায়, পড়াশোনা ছেড়ে দেয়। আমি মাদ্রাসায় পড়তাম, আমি হয়তো মাদ্রাসায় যেতাম না, কেউ স্কুলে যাবে সে যাবে না, এরকম হওয়া শুরু করে, কারণ সে শেয়ারও করতে পারছে না, নিজে নিজে সলভও করতে পারছে না। তো আমি বলবো না যে স্পেসিফিক কোনো রিজন আমি এখনো পেয়েছি, তাই বললাম যে আমার মনে হয় যে এটা অবশ্যই আল্লাহর দয়া যে এই চিন্তাগুলো, আমি তখন তো ছোটই ছিলাম, তো আমার মনে হয় যে এটা অফকোর্স একটা থট যেটা আমাকে দেয়া হয়েছে। আই ডিডন্ট নো হাউ আই গট ইট, বাট আই ডিড ইট সামহাউ। এই সময়টায় আসলে আপনি বাবা মার কাছ থেকে কতটা সাপোর্ট পেয়েছেন? আপনি কি তাদেরকে আপনার মনের কথাগুলো বলতে পেরেছেন? আমি আমার মায়ের সাথে অনেক বেশি শেয়ার করি। আমার বাবার সাথে, বাবা যেহেতু একটা মাদ্রাসার প্রিন্সিপাল এবং উনি শিক্ষকতা করেন, ব্যস্ত থাকেন, তো বাবা কোরআন হাদিস নিয়ে ব্যস্ততায়, এটা আমিও ব্লেসড যে আমি অনেক কিছু ওনার কাছে পেয়েছি। তবে সময় যেটা, উনি যেহেতু ব্যস্ত থাকতেন, আমি বেশি সময় মায়ের কাছে পেতাম। তো মা সবসময় সাপোর্টিভ, আজও পর্যন্ত কোনো যদি কিছু হয় যেটা আমাকে ভার করে তুলছে, তো আমি মায়ের সাথে শেয়ার করতে পারি, বলি। তো আগে থেকে আমি অনেক কিছুই মায়ের সাথে শেয়ার করতাম। তবে এই বিষয়গুলো কখনো কখনো হয়তো বলেছি যে আমাকে কেউ এটা লাইক কি ওয়ার্ড বলে বুলি করতে, এটা কখনো বলিনি, এটা শিওর। বাকি কখনো সিচুয়েশন শেয়ার করেছি, দ্যাট আই ফিল এক্স্যাক্টলি মনে পড়ছে না, শেয়ার করার কথা। এবং এই যে মনের কথাগুলো কাউকে বলা, শেয়ার করার তো একটা জায়গা প্রয়োজন হয়। অনেকেই এখনো আসলে বলতে চায় না, বা আমাদের দেশে এই মানসিক স্বাস্থ্য নিয়ে মনের কথা বলার জায়গার যে অভাব মাঝে মাঝে আমরা বোধ করি, যে কেউ নেই বলার, একাকী পথ চলতে হচ্ছে বা একাকী যুদ্ধ করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে। এই ভাবনার জায়গা থেকে আসলে পরিবার কতটুকু ভূমিকা রাখে, বা আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কতটা ভূমিকা রাখে? পরিবার সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত, এবং কাছের 5 জন মানুষ, যেটা আমরা 5 সারাউন্ডিংস বলি, যাদের সাথে বেশি সময় আমাদের স্পেন্ড করতে হয়, তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়াটা অনেক বেশি জরুরি। তো এই জন্যই বলা হয় যে ওকিউপি, অনলি কোয়ালিটি পিপল। আমাদের যাদের সাথে আমরা চলি তারা যদি কোয়ালিটি পিপল হয়, তাহলে আমরা এমনিতেই পজিটিভিটি পাবো, এমনিতেই পজিটিভ কনভারসেশন হবে, পজিটিভ এনভায়রনমেন্ট পাবো, কোনো বিপদে তারা পজিটিভ বলবে। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ওয়ার্ল্ডে কোয়ালিটি পিপল বা পজিটিভ থট, পজিটিভ প্যাটার্নের মানুষ আছেই 3%। এটা খুবই কম। ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে পৃথিবীতে 3% মানুষ জানে যে সে কি চায় জীবনে, সে প্রোডাক্টিভ হয়। এই 3% মানুষ গোল ওরিয়েন্টেড হয়, তারা লিডার হয়। বাকি 97% এই 3%কে হেল্প করার জন্য কাজ করে। তো কোয়ালিটি পিপল, আমরা যদি বলি যে চতুর্দিকে সবাই টক্সিক, তা না, খুঁজলে অবশ্যই 3%-এর তাদের আমরা পেয়ে যাব, অবশ্যই আছেন। তো আমাদের কাজ হচ্ছে পজিটিভ লোকদের সাথে চলা, যেন বিপদে পজিটিভ কথাটা শুনতে পাই, বা লাইফের প্রতিদিনই যেন পজিটিভ কনভারসেশনে থাকি। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। যেমনটি আপনি বলছিলেন, আপনার কথা সূত্র ধরেই যদি আসি, ছোটবেলায় বুলিং এর শিকার হয়েছিলেন। আমাদের স্কুলে কিন্তু এই ধরনের বুলিং এর শিকার কিন্তু বাচ্চা কাচ্চারা কিন্তু বেশ হচ্ছে, তাই না? এখনো কিন্তু আমরা এরকম শুনতে পাই। তারা আসলে কাউকে বলতে পারে না, টিচারদেরকে বলতে পারে না, ফ্রেন্ডদেরকে বলতে পারে না। সেক্ষেত্রে আসলে কি করা উচিত? আসলে এক তো হচ্ছে বাচ্চারা বা যারাই বুলিড হচ্ছে অথবা বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, তারা যদি বুঝতে পারে যে তার এখন ইমোশনাল হেল্প দরকার, তাহলে যদি এইটুকু জ্ঞান তার থাকে যে কাকে বললে ভালো হবে, এটা জলদি বলা উচিত, শেয়ার করা উচিত। কারণ অনেক সময় একা ফাইট করা অনেক কঠিন। একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। তো টুগেদারনেস হচ্ছে যখন আমি আরেকজনকে শেয়ার করব, রাস্তাটা তখন ইজি হয়, চলতে সহজ হয়। সো যত দ্রুত শেয়ার করা যায়, তবে
এখানে হচ্ছে যে সে যেন এমন কাউকে শেয়ার করে যে পজিটিভ। এখন ধরুন যার সাথে শেয়ার করছে সেও ডিপ্রেসড, তাহলে সে তো আরো দুটো ডিপ্রেসিভ কথাই বলবে। তো এটা একটা বিষয় যে নিজে শেয়ার করা। আর বড়দের বা সচেতন নাগরিক হিসেবে, সচেতন ফ্যামিলি মেম্বার হিসেবে আমাদের উচিত আশেপাশে খেয়াল রাখা কে ডিপ্রেসড আছে, তাকে নিজে থেকে র্যাপো ক্রিয়েট করে জানতে চাওয়া। র্যাপো হচ্ছে ফিলিং অফ কমনালিটি, একটা কানেকশন তৈরি করা যে আমি উইথ ইউ, ফিল সার্টেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, আমি উইথ ইউ, নো প্রবলেম। এই ফিলটা দেওয়ার পরে জিজ্ঞেস করা যে বলো কি হয়েছে। তো তখন এই মানুষটা, সো দুই দিক থেকেই, নিজে থেকেও শেয়ার করার বিষয় আছে আর আশেপাশে থেকে খেয়াল করার বিষয় আছে যে আমার ফ্যামিলিতে কে ডিপ্রেসড, কে কষ্টের মধ্যে যাচ্ছে, সেই বিষয়গুলো খেয়াল রাখা। সত্যি তাই। এবং 2016 সালে আপনি বলছিলেন ভারতের বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নিয়েছেন এবং 2017 সালে আপনি আপনার কর্মজীবন শুরু করলেন এবং ট্রেনার হিসেবে কাজ শুরু করলেন। এখন পুরোপুরি সেই গল্পগুলোই জানতে চাই, আসলে সেই যাত্রাটা কি করে শুরু হলো, আপনি কিভাবে কাজ শুরু করলেন, কি ভাবনা তখন কাজ করেছিল? প্রথম তো অবশ্যই পথ ছিল, কি বলবো, পথ না, এটা স্রোত বলবো। স্রোত একদিকে যাচ্ছে, আমি স্রোতের বিপরীতে যাচ্ছি, এমন ছিল। কারণ যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলিতে অলমোস্ট সবাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তো এই প্রফেশনটা চুজ করা নিয়েই অনেক প্রতিবন্ধকতা ছিল। জি, এবং সবাই সবার জায়গা থেকে আমার ভালো চেয়েই ওই অবস্টাকলটা তৈরি করেছেন যে তুমি এদিকে যাবা, এটা কি হবে, আনসার্টেন একটা ফিউচার, এর চেয়ে ভালো ইজি সেটেল হয়ে যাও, এই করো সেই করো, এভাবে। তো যারা বলেছেন সবাই আমার খুব কাছের আপনজন এবং আমার ভালোর জন্য বলেছেন, তারা যেভাবে বুঝেছেন। কারণ তখন তো এটাই দেখা যাচ্ছিল যে অনেক ভারী শক্ত স্রোত যাচ্ছে, সেখানে আমি উল্টা সাঁতার কাটার চেষ্টা করছি। তো এটা শুরুটা এমন। তারপর যখন আমি কাজের জন্য ফিল্ডে নামলাম, তখন দেখলাম যে এই স্রোতের গতি আরো বেশি। মানে হচ্ছে, এক তো হচ্ছে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এটা অনেকের প্রবলেম হতো। আরেকটা হচ্ছে আমি পায়জামা পাঞ্জাবি টুপি পরেই ট্রেনিং সব জায়গায় করি। যেমন গত সপ্তাহে আমাদের লন্ডনে একটা ব্রিটিশ কোম্পানিতে ট্রেনিং ছিল, কর্পোরেট ট্রেনিং। সেখানে এই কোম্পানিটা হচ্ছে 143 বছর বয়স কোম্পানির, অনেক পুরাতন এবং খুবই রিনাউন্ড একটা কোম্পানি ওই ফিল্ডে। তো ওখানেও আমি এই কালো পাঞ্জাবি সাদা টুপি এইভাবেই গিয়েছি, কারণ এটা আমার আইডেন্টিটি, আমি এভাবেই চলি, স্বকীয়তা। তো আমি তো আমার রুটকে ভুলতে পারি না। আমার রুট, মানে যদি আমি একজন জেনুইন হিউম্যান হই, তাহলে আমার রুটকে আমার ধরে রাখতে হবে। আমি যেভাবে ছোটবেলা থেকে বেড়ে উঠেছি ওইভাবে আমার চলতে চাই, আমি ভালোবাসি এটা। তো যখন আমি এইভাবেই ট্রেনিংয়ে আসতে গেলাম, দেখলাম যে এটা আমার জন্য অনেক বড় একটা বাধা ছিল। এবং এরকম তো আমি অনেক শুনেছি যে ইন্ডিয়াতে যখন আমি ট্রেনিং করতে শুরু করলাম, মানে শুরু করতে চাইলাম, তখন বলা হলো যে মানে বাংলাদেশে যখন হয়ে গেল যে না এখন হচ্ছে বাংলাদেশে, তো ইন্ডিয়াতে যখন আবার শুরু করতে চাইলাম, তখন এরকম আমাকে বলা হলো যে ইন্ডিয়াতে তো একদমই পসিবল না, কারণ ওখানে রিলিজিয়াস ব্যারিয়ার বড় ব্যারিয়ার, অনেক বড় ব্যারিয়ার। তো আমি দেখেছি যে ইন্ডিয়াতে 100% ডিফারেন্ট রিলিজিয়ানের পার্টিসিপেন্টসদের সাথে খুব ভালোভাবে সম্মানের সাথে ট্রেনিং করেছে। বিকজ ট্রেনিংয়ে যখন আমি ঢুকি, আমি সবাইকে অনেক রেসপেক্ট করি, মানুষজন মাশাআল্লাহ রেসপেক্টের সাথে দেখেন। বিষয়টা হচ্ছে যে ট্রেনিংয়ে আমি অ্যাজ এ হিউম্যান সবাইকে রেসপেক্টফুলি ট্রিট করে, যে এই মানুষটা আসছে তার মাইন্ডের কিছু হেল্প পেতে। দিস পারসন হ্যাজন্ট কাম টু মি টু লার্ন মাই রিলিজিয়ান, দিস পারসন হ্যাজ কাম টু লার্ন হোয়াট আই হ্যাভ লার্নড, তাই না? তো এই জন্যে আমি দেখলাম যে এখানে আমার জন্য আর কোনো ব্যারিয়ার থাকেনি। এখন তো আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনালি, এবার তো মাল্টিন্যাশনাল পার্টিসিপেন্টসরাই ছিল লন্ডনে। তো শুরুটা অবশ্যই ওইভাবেই, যদি এক লাইনে বলি, একদম খুব মানে খুব ভারী স্রোতের বিরুদ্ধে চলার মতোই ছিল শুরুটা। এই যে মাইন্ড ট্রেনিং যে প্রসেস, এই বিষয়ে একটু জানতে চাই, এবং যারা উপকার পাচ্ছে তারা কি ধরনের উপকার পাচ্ছে? জি অবশ্যই। সাবিত ইন্টারন্যাশনাল কাজ শুরু করার পর থেকে এখন পর্যন্ত আমরা যেই প্রসেসে মানুষকে হেল্প করার চেষ্টা করছি,
এটা ইন্টারন্যাশনাল একটা প্রসেস, আমাদের দেশে এইভাবে কম হয় বা হচ্ছে মাত্র এখন। তো একটু যদি আমি ভেঙে বলি যে ধরুন একজন সাইকিয়াট্রিস্ট উনি কিছু কাউন্সেলিং করেন, সাথে কিছু মেডিকেশনের বিষয় থাকে। একজন সাইকোলজিস্ট উনি কাউন্সেলিং করেন, উনি মেডিসিন দেন না। আর মাইন্ড ট্রেনার হচ্ছে একটা গ্রুপ অফ পিপলকে ট্রেন আপ করেন। সেই গ্রুপটা ছোট হতে পারে, মিডিয়াম, অথবা অনেক লার্জ স্কেলে হতে পারে, যেমন পুরো স্টেডিয়াম জুড়ে হতে পারে। আমাদের এই 4 তারিখে মিরপুর ইনডোর স্টেডিয়ামে প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ উইথ 5000 পিপল। তো যেমন আমি 5000 বললাম, যদি আমেরিকায় আপনি দেখেন তাহলে দেখবেন যে পুরো রাগবি স্টেডিয়াম ভর্তি মানুষ, 35,000 পিপল ও 40,000 পিপল ইন ওয়ান প্রোগ্রাম। এটা মাইন্ড ট্রেনিংটা এইভাবে বিগ স্কেলে করা যায়। কারণ হচ্ছে মাইন্ড ট্রেনিংয়ে মূলত একটা প্রবলেম থেকে কিভাবে বের হবে এই প্রসেসটা শেয়ার করতে হয়, এবং পার্টিসিপেন্ট যে নিজে নিজে ওইটা প্র্যাকটিস করা শিখে যায় ট্রেনিংয়ের মধ্যে। তো এখানে মেডিকেশনের একদম বিন্দু পরিমাণ কিছু নেই, এখানে পুরোটাই হচ্ছে মেন্টাল প্র্যাকটিস। সেটা হতে পারে কোনো একটা থট প্যাটার্ন চেঞ্জ করতে হবে, হতে পারে লাইফের কোনো প্যাটার্ন, কাজের প্যাটার্ন চেঞ্জ করতে হবে, হতে পারে ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আমি ইউজ করছি এখানে একটু আরও চুজি হওয়া লাগবে, হতে পারে যে কোনো খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। সো লাইফের পুরো প্যাটার্নটাকে চেঞ্জ করার জন্যে যেই মানসিক শক্তিটা দরকার এবং সেই ইন্সপিরেশন পাওয়ার পরে যেই প্রসেস ধরে কাজ করা দরকার, এটা ইটস নট লাইক মোটিভেশনাল সেমিনার। মোটিভেশনাল সেমিনারে যেটা হয় যে একজন স্পিকার সবাইকে মোটিভেট করবে, সবাই যে মোটিভেটেড হলো, কিভাবে হলো, কোনো স্টোরি বা কোনো একটা মুভমেন্টের মাধ্যমে তার ডোপামিন রিলিজ হয়, এটা একটা হ্যাপি হরমোন, তার ওই মোমেন্টে একটু ভালো লাগে। দেন ডোপামিনটা যখন কাজ করা শেষ হয়ে যায় তখন সে আবার আগের অবস্থায় ফিরে যায়। তো মাইন্ড ট্রেনিংয়ের আর মোটিভেশনাল স্পিকিংয়ে তফাৎ হচ্ছে, মাইন্ড ট্রেনিংয়ে প্রসেস শেখানো হয় যে বারবার কিভাবে ডোপামিন রিলিজ করা যায়, বারবার কিভাবে নিজের মধ্যে থেকে ওই হাইয়েস্ট পটেনশিয়ালস বের করে আনা যায়, কিভাবে একটা কঠিন সিচুয়েশন থেকে কোন প্রসেসে বের হওয়া লাগবে সেটা নিজে নিজে কিভাবে করা যায়, ডিপেন্ডেন্সি না থাকে। তো ট্রেনিংয়ে আমরা মূলত দুটো বিষয় নিয়ে কাজ করি, একটা হচ্ছে পেইন আর একটা হচ্ছে প্লেজার। পেইন হচ্ছে যত ধরনের ইমোশনাল পেইন আছে, কারো পাস্ট পেইনফুল মেমোরি, কারো প্রেজেন্ট ওয়ার্কলোড, কারো হচ্ছে ফিউচার ব্লারিনেস, যে কোন দিকে যাচ্ছি কি হবে। তো হয়তো পাস্ট থেকে কোনো প্রবলেম, তার ট্রমাও হতে পারে, তার হতে পারে যে ছোটবেলার এই যে আমি বললাম যে ফোবিয়া অথবা বুলিং এর কোনো পিকচার মাইন্ডে, অথবা অত্যাচারিত হয়েছে, তার উপর কোনো কিছু এমন কিছু করা হয়েছে যে মোমেন্ট সে ভুলতে পারে না, এই কষ্টে সে এখনো ফেসে আছে। তো এই ধরনের পেইন থেকে সে নিজে নিজে কিভাবে বের হতে পারে এই প্রসেস শিখিয়ে দেয়া। প্রেজেন্টে ধরুন সর্টেড লাইফ না, আনসর্টেড এবং স্ক্যাটার্ড লাইফ, প্রেজেন্টে কাজের এত লোড যে সে সামাল দিতে পারছে না, অথবা যে কাজগুলো করছে সেটা কিভাবে করবে বুঝে উঠতে পারছে না, এইখান থেকে সে কিভাবে নিজেকে গুছাবে। আর ফিউচার যদি কারো ব্লারি থাকে, যে গোল নাই, তাহলে এটাই যথেষ্ট ডিপ্রেশনের জন্য। জি, এবং আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে মোর দেন 97% মানুষ জানে না যে সে কোন দিকে যাচ্ছে, কি করছে, জাস্ট দায়িত্ব পালন করছে আর জীবন পার করছে, অ্যান্ড দ্যাটস ইনাফ ফর বিং আ ডিপ্রেসড পারসন। তো যেটা হচ্ছে এই পেইন থেকে বের করার জন্য এটা হচ্ছে একটা পোর্শন ট্রেনিংয়ের। আরেকটা হচ্ছে প্লেজার, যে ধরুন কেউ মোর ফোকাসড থাকতে চায়, যে কেউ বলতে পারে যে আমার তো এত প্রবলেম নাই, তো আমার কি মাইন্ড ট্রেনিং দরকার? অফকোর্স, যদি আমি প্রবলেম নাই, আমি ঠিক আছে, কিন্তু আমি কিছু করতে চাই, তাহলে ফোকাস থাকতে হয়, দেন ক্লিয়ার মাইন্ড থাকতে হয়, কনসিস্টেন্সি প্রয়োজন পড়ে, যে আমি লেগে থাকতে চাই। অনেকের প্রোক্রাস্টিনেশন হয়, যে আমি তো পজিটিভ, আমি এই করতে চাই কিন্তু করছি না, আজকে কালকে পরশু করব এভাবে ডিলে করছি। সো এই প্রোক্রাস্টিনেশন থেকেও বের হওয়ার জন্য যে তার একটা প্রসেস দরকার। অথবা ধরুন একটা মানুষ 1 মাসে যা অর্জন করতে পারে, সে জানেই না যে এতখানি কাজ সে 10 দিনে পারতো। তো ওই পটেনশিয়াল তার মধ্য থেকে বের করে আনা। কারো ধরুন কনফিডেন্সের অভাব, যে
সে পারে সবই, কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে আর বলতে পারে না, অথবা সে প্রেজেন্টেশন দিতে গেলে সব ভুলে যায়। কনফিডেন্সের দরকার, এটা বাড়ানো। ধরুন অ্যাথলেটসদের সাথে সে তার স্কিল ভালো, ফিটনেস ভালো, কিন্তু মেন্টালি উইক হওয়ার কারণে এমন হতে পারে যে একদম ক্রুশাল একটা মোমেন্টে সে পারফর্ম করতে পারছে না, তো তাকে ওইখানে ফর্মে নিয়ে আসা। এই যে প্লেজারের উন্নতির যে জায়গাটা, এখানে আসলে মাইন্ড ট্রেনিং এর বেশি কাজ। লাইক এটা কি সবসময় আসলে গ্রুপেই হয়ে থাকে নাকি ইন্ডিভিজুয়াল ট্রেনিংটা দেয়া হয়? ইন্ডিভিজুয়াল ট্রেনিং আমি খুব কম করি, কারণ এতে অনেক টাইম কনজিউমিং, সময়ের বিষয়। তো কম করার অর্থ হচ্ছে যে আমার পার্সোনাল মেন্টরশিপ যেটা হয়, এটা শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে হয়, আর কয়েকজন অ্যাথলেটসের সাথে চলছে এরকম। বাকি ট্রেনিং সবসময় আমার পাবলিক ট্রেনিং হয়, যেন বেশি স্কেলে আমি হেল্প করতে পারি। এবং ট্রেনিং নিয়ে আসলে কিভাবে উপকারিতা পেয়েছে সেটা নিশ্চয়ই তোমারও জানতে ইচ্ছে করছে, সেটা একটু যদি জানতে চাই যে আসলে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, কিভাবে উপকার হয়, কিছু ঘটনা যদি আমাদেরকে আপনি জি শেয়ার জি, করতেন। অফকোর্স। আমি সংক্ষেপে দুটো এক্সাম্পল দিতে চাই, যদিও হাজারো এক্সাম্পল মাশাআল্লাহ আছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে সাবিত ইন্টারন্যাশনাল এই অর্ধযুগ সময় ধরে প্রায় 65 লক্ষ মানুষ সরাসরি কানেক্টেড আছেন আমাদের সাথে। 162টা দেশ থেকে বাংলাদেশি ভাই বোনেরা কানেক্টেড আছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো উপকার মাশাআল্লাহ পজিটিভলি অনেক হাই, যেটা মানুষ পাচ্ছেন। আমি জাস্ট দুটো এক্সাম্পল ছোট্ট করে বলি, উইদাউট টেলিং দেয়ার নেমস। তো একটা যদি বলি যে একজন প্লেয়ার, আমাদের ন্যাশনাল প্লেয়ার, এখন এক্সিস্টিং প্লেয়ার, খুবই ভালো করছেন মাশাআল্লাহ। উনি 2018-এ প্রথম সেশন নেওয়া শুরু করেন, এবং যেটা ছিল যে তখন তিনি আউট অফ ফর্ম ছিলেন এবং আউট অফ ন্যাশনাল টিম উনি কষ্ট পাচ্ছিলেন, ফেরার চেষ্টা করছিলেন। তো তখন আমরা কাজ শুরু করি, এবং আমরা দুইটা ধাপে কাজ করেছি। প্রথম ধাপ ছিল যে আমরা ন্যাশনাল টিমে ব্যাক করব, এইটা নিয়ে আমাদের কাজ হয়েছে, যে কিভাবে মেন্টালি রেডি হবে, কিভাবে সে ফিটনেস ঠিক করবে, দেন কিভাবে তার দিন রাত তার ভাবনাগুলো কি হবে, এই পুরো প্রসেস, অনলাইন সোশ্যাল মিডিয়া সে কিভাবে ব্যবহার করবে, কতখানি ব্যবহার করবে, এই সব আমরা তখন ঠিকঠাক করি। এবং তার পুরো অ্যাকশন প্যাটার্ন, একদম সকালে আমার মনে পড়ে যে আমরা একসাথে ফজরের পর থেকে কাজ শুরু করতাম, বালিতে দৌড়াতাম, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে আমরা একসাথে করতাম। তো ন্যাশনাল টিমে আসার পরে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস হওয়ার এটা দ্বিতীয় ফেজ, যে ঠিক আছে এবার ন্যাশনাল টিমে ব্যাক করা হয়েছে, এবার কি, এবার হচ্ছে আবার সামনে আমরা গোল নিই যে ওয়ার্ল্ড ক্লাস যেন হওয়া যায়। তো সেটার জন্য আবার আরেকটা প্রসেস সেট করা যায় এইভাবে। তো যেখান থেকে সাবিত ইন্টারন্যাশনালকে মানুষ, বাংলাদেশের মানুষ বেশি জেনেছে এই স্টোরিটা থেকেই। এবং আমি জানি যে দর্শকরা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। অ্যান্ড দ্বিতীয় যে স্টোরিটা আমি বলবো, যে একজন শিক্ষক এসেছিলেন আমাদের, এটা হবে 2000, এটা করোনার পরের ঘটনা, যখন খুব আমরা সবাই তখন ফিনান্সিয়ালি স্ট্রাগল করছিলাম, ক্রাইসিস চলছিল, বিজনেস ধসে যাচ্ছিল। তখন একজন শিক্ষক এসেছেন যে উনি আর কস্ট বিয়ার করতে পারছেন না, ঢাকায় উনি থাকতে পারবেন না, গ্রামে চলে যাবেন, খুবই ডিপ্রেসড। যাওয়ার আগে একটা সেশন নিয়ে যেতে চাচ্ছিলেন, যে অ্যাটলিস্ট গ্রামে গিয়ে যেন কিছু করা যায়। তো আমি বললাম তাকে যে এক কাজ করো, তুমি আর কয়টা দিন থাকো, আমরা একটু দেখি কিছু করা যায় কিনা। দেন আমরা কাজ শুরু করলাম, তাকে দিয়ে বই লেখানো হলো, 4টা বই তার আসছে, এবং তার 4টা বই বেশ কয়েকটা প্ল্যাটফর্মে বেস্ট সেলার ইন দ্য কান্ট্রি। এবং হচ্ছে তার কাছে স্টুডেন্ট যখন একজনও ছিল না, সে বলতো যে আমার এত কষ্ট হয় যে আমি রুম নিয়ে বসে আছি, কেউ নাই। এখন সে হচ্ছে 6টা বিল্ডিং ভর্তি তার স্টুডেন্ট রেসিডেন্সিয়াল থেকে পড়াশোনা করে। তো বিজনেসের দিক থেকে সে ইয়াং একটা ছেলে, কিন্তু বিজনেসের দিক থেকে এখন এই অল্প সময়ে বেশ সাকসেসফুল। তো আমি যেটা বলবো যে আসলে যেমন প্রথম স্টোরিটা পেইনের ছিল, সেখান থেকে প্লেজারের দিকে আনা, দ্বিতীয় স্টোরিটাও পেইনের ছিল, সেখান থেকে প্লেজারের দিকে আনা, এই যে মাঝখানের প্রসেসটা, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে একটা
মোটিভেশনাল সেমিনারে জাস্ট মোটিভেট করা হয়, একটা মাইন্ড ট্রেনিং এ তাকে পুরো প্রসেস ধরে নিয়ে যাওয়া হয় যে তুমি এইভাবে সাকসেসের দিকে যেতে হবে। এবং এই প্রসেসে আসলে মাইন্ড ট্রেনিং কেউ যদি নিতে চায় কিভাবে যুক্ত হতে পারে, বা সাধারণ মানুষের জন্য আসলে অনেকে কিন্তু খরচের বিষয়টাও চিন্তা করে যে এরকম, যেমন কাউন্সিলিং এর ক্ষেত্রে অনেকে বলে, বা আসলে সবাই চিন্তা করে যে অনেক বেশি খরচ হবে, কেমন খরচ হবে, একটু যদি আমাদের সবকিছু মিলিয়ে ধারণা দিতে পারেন। জি, আমরা 3টা ধাপ করেছি। একটু আগে কোশ্চেন ছিল যে ইন পার্সন আমার সেশন হয় কিনা। তো অনেকেই ধারণা করেন যে আমি রোগী দেখি। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে রোগী তো ডক্টর দেখবেন, আমি এজ এ মাইন্ড ট্রেনার আমি ট্রেনিং দিই। হ্যাঁ, এখানে কোনো মিসলিড বা মিসগাইড যেন না হয়, কেউ মিসগাইডেড না হয়। তো যেটা হয় যে পার্সোনাল সেশন ওই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য যে হয়, এটার রিজন হচ্ছে ইন পার্সন সময় দেওয়াটা অনেক এক্সপেন্সিভ আমার জন্য, বিকজ টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং দ্যাট আই হ্যাভ, অ্যান্ড টাইম ইজ দ্য অনলি ওয়ান কমোডিটি দ্যাট ইউ ক্যান নেভার গেট ব্যাক। তো এটা আমার খুব এক্সপেন্সিভ হয় এবং খুব অল্প কয়েকজনের সাথে হয়। এরপরে হচ্ছে মাঝামাঝি যে ট্রেনিংটা, এটা হচ্ছে সবার জন্য, এটা একটা মিড রেঞ্জে এটার কস্ট হয়। এবং একদম যেটা বললেন যে অনেকের জন্য আসলেই কঠিন হয় পে করা, তো তাদের জন্য আমরা শর্ট কোর্স রেখেছি যেটার পেমেন্ট অনেক কম। তো আমরা এই 3 ভাবেই রেখেছি। কত থেকে আসলে শুরু হয়েছে যদি একটু শুনতে চাই? আমাদের স্টুডেন্টদের জন্য যে প্রোগ্রামটা, এটা অনলি 1500, বাকি আমাদের ফুল ট্রেনিং যেটা ডে লং ট্রেনিং, এটা 6000 করে হয়। আর যেটা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে ওইটা ইন পার্সন, এটা ডিসাইড করা হয় যে কাজটা কোন লেভেলের, এটার জন্য চার্জ কেমন আসবে। চমৎকার। বর্তমান সময়ে যে ক্রাইসিসটা মানুষ অনেক বেশি ফেস করে সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানুষ বুলিং এর শিকার হয়, সাধারণ মানুষই কিন্তু হচ্ছে। এই থেকে পরিত্রাণের উপায়টা আসলে কি করা উচিত একজন সাধারণ মানুষকে? দেখুন, এখানে অনেক কিছু করার আছে। যেমন ধরুন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, একটা কথা আছে, তাই না? এটা ডক্টরদের ভাষ্য যে আগে ওই অসুস্থ হওয়ার আগে থেকে প্রিভেন্ট করো, যেন অসুস্থই না হওয়া লাগে, আগে থেকে লাইফস্টাইল ঠিক করা। তো এখন ধরুন আমি যদি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকি, এবং এর আগে যেটা ওয়ারেন বাফেটের কথা বলছিলাম যে 3% মানুষ অনলি কোয়ালিটি পিপল, বাকিরা হচ্ছে নর্মালি টক্সিক হয়, নর্মালি নেগেটিভ, এটা সেটা বলতে থাকে। তো আমি যদি সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকি, তো বেশিরভাগ সময় তো আমি নেগেটিভটাই সামনে পাবো, ইটস ভেরি নর্মাল। তো মাইন্ডে একটা নেগেটিভ পিকচার ইজ ইনাফ টু মেক ইউ ডিপ্রেসড। যেমন আমরা ট্রেনিংয়ে দেখাই যে একটা নেগেটিভ পিকচার যখন আমরা সাবকনশিয়াসে দিই, এরপরে এই মানুষটা মুভ করতে পারে না, এই মানুষটা লাইক পুরো একটা হাত একটা লিটল ফিঙ্গারের সাথে স্ট্রেংথে পারে না। এটা এখন এখানে দেখানো পসিবল হচ্ছে না। বাকি যেটা হয় যে একটা নেগেটিভ পিকচার যে তার বডিকে এইভাবে নিস্তেজ করে দেয়, এটা আমরা দেখাতে পারি ট্রেনিংয়ে। তো তার মানে প্রত্যেকটা পিকচার ইম্পর্ট্যান্ট। এখন লাইক যদি আমরা একটু নিজেকেই কোশ্চেন করি যে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা স্ক্রল করি, ম্যাক্সিমাম পিকচার তো নেগেটিভ পাই আমরা। এবং স্ক্রল মানুষ কতক্ষণ করে, 2 ঘন্টা 5 ঘন্টা মানুষ ফেসে থাকে। কারণ সোশ্যাল মিডিয়া এবং গেমস তৈরি হয় কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে। 7 থেকে 8টা সাইকোলজিক্যাল ফ্যাক্ট স্পেসিফিকলি ইউজ করা হয় যেন মানুষ অ্যাডিক্টেড হয় আর হিপনোটাইজড হয়। তো এই জন্য আমরা দেখি যে একটা মানুষ স্ক্রল করছে, সে কি খুঁজে বেড়াচ্ছে কিছুই না, সে জানে না সে আসলে কি খুঁজতেছে। সে স্ক্রল করছে কতক্ষণ, যখন স্ক্রল করতে করতে ফোন তার ফেসের উপর পড়ে যাচ্ছে, ঘুম ভাঙছে ফোনের ধাক্কায়, সে আবারও স্ক্রল করছে। যতক্ষণ সে সাবকনশিয়াসলি ঘুমিয়ে না পড়ছে ততক্ষণ সে ফোন স্ক্রল করে। আবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফোন খোঁজে যে কোথায় ফোন রাখলাম। এটা এখন খুব কমন আমাদের লাইফে, এটা দেখা যায়, মানুষজন শেয়ার করে। তো প্রথম আমি যেটা বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বাঁচানো, প্রিভেনশন ইজ মোর ইম্পর্টেন্ট। এখন মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট, দেন দোজ টক্সিক পোস্ট অর সামথিং। ঠিক তাই। জি, বাহ।
চমৎকার। এবং আজকে চমৎকার। আসলে মুগ্ধ হয়ে শুনছিলাম, ভালো কারণ লাগলো। মনের কথা বা আসলে ঠিক তাই। আমাদের ব্রেইন যেভাবে কাজ করে, মন যেভাবে কাজ করে তা নিয়ে জানতে হলে আসলে চমৎকার একটা আয়োজন। আমরা পুরোটার সময় মুগ্ধ হয়েছিলাম, এবং এই শুনেছি, 1 ভীষণ ঘন্টাও ভালো কিন্তু লাগলো। যথেষ্ট নয়। হ্যাঁ, সত্যি তাই। আপনার জন্য শুভকামনা থাকছে, এবং রাঙা সকালের আজকের আয়োজনে আপনি এসেছেন, আমরা এত কিছু জানতে পারলাম, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস আ মিলিয়ন টু বোথ অফ ইউ অ্যান্ড ফর রাঙা সকাল। মাছরাঙাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। অবশ্যই, এবং আপনি ভালো থাকবেন। অবশ্যই আপনারাও ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ধন্যবাদ।